নমস্কার, আমি অয়ন। চাপের মুখে সুর নরম সিএসসির। আপাতত এপ্রিল ও মের বিল স্থগিত। সিএসসির তরফে জানানো হয়েছে আপাতত জুনের বিল দিলেই চলবে। বিস্তারিত জানবো, আবির ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আবির, গত কয়েকদিন ধরে সিএসসির এই বিল নিয়ে একাধিক জায়গা থেকে বিক্ষোভ তৈরি হয়েছিল। সাধারণ যারা গ্রাহক তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, এমনকি যারা সেলিব্রিটি তারাও বাদ যাননি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিএসসির তরফ থেকে আজকে যেটা জানানো হয়েছে, তারা বৈঠক করেন। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে যে শুধুমাত্র যারা ডোমেস্টিক গ্রাহক বা যাদের এলটি কানেকশন যাদের রয়েছে তাদেরকে শুধুমাত্র হচ্ছে যে জুন মাসের যে বিল সেটি দিতে হবে। এপ্রিল এবং মে মাসের বিল প্রক্রিয়া নেওয়া আপাতত স্থগিত রাখা হচ্ছে। এর আগে তুমি জানো যে সিএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে বিল তৈরি করা হয়েছিল, যেহেতু মিটার রিডিং গ্রহণ করতে পারা যায়নি লকডাউনের কারণে, তাই 6 মাস আগেকার প্রভিশনাল বিলের গড় হিসাবে তারা বিল পাঠিয়েছিল। পরবর্তী সময় মিটার রিডিং পর্ব শুরু করার পর সেই বাকি টাকা ইউনিটের অংশকে জুড়ে বিল পাঠানো হয়েছে এবং বিলের অঙ্ক দেখে যারা গ্রাহক যারা রয়েছেন তাদের বক্তব্য ছিল এখানে গড়মিল রয়েছে, এত টাকার বিল হতে পারে না। এ নিয়ে বিদ্যুৎ মন্ত্রী তিনি বক্তব্যে জানান শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে সিএসসি সিদ্ধান্ত বদল করলো এবং সেখানে বক্তব্য যে জুনের বিলই তারা আপাতত গ্রহণ করবে, এপ্রিল এবং মে মাসের বিল আপাতত গ্রহণ করা হচ্ছে না। আবির, যারা ইতিমধ্যেই বিল পে করেছে, বিল দিয়ে দিয়েছে, বেশি বিল হলেও, এবং নতুন বিল আসবে কিনা, এই সমস্ত নিয়ে কবে সিদ্ধান্ত হবে? আগামীকাল একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবে। যাদের বিল ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে তারা কি করবেন, দ্বিতীয়ত হচ্ছে নতুন বিল পাঠানো হবে কিনা, তৃতীয়ত হচ্ছে এপ্রিল এবং মে মাসের রিডিং এর অংশকে কিভাবে বাদ দেওয়া হবে, কতটা বাদ দেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয়ে তারা আগামীকাল একটা সিদ্ধান্ত জানাবেন এবং সেক্ষেত্রে গ্রাহকদের কাছে পরিষ্কার হবে যে কতটা অঙ্ক তাদের নির্দিষ্ট বিল থেকে বাদ হতে চলেছে। ধন্যবাদ আবির। আমরা কথা বলেছিলাম সিইএসসির ভিপি ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউশন অভিজিৎ ঘোষের সঙ্গে। আমরা জুন মাসের পেমেন্টটাই নেব, বাকি আগের যে 2 মাসের যে প্রভিশনাল বিল হয়েছিল তার থেকে যে লোয়ার বিলের যে পোর্শনটা আসছিল সেটাকে আমরা অ্যাডভান্সে রাখবো। এটা কাস্টমারদের বেনিফিটের জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে। যাদের এই ডোমেস্টিক কনজিউমার, এলটি ডোমেস্টিক কনজিউমার যাদের এই সমস্যাটা হচ্ছিল তাদের জন্য এই সুবিধাটা নেওয়া হচ্ছে। চলে যাচ্ছে করোনায় গোষ্ঠী সংক্রমণের খবরে। ভারতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে কিনা তা নিয়ে বিতর্ক চলছে। গ্রামাঞ্চলের অবস্থা খারাপ, হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়ে গেছে। ভ্যাকসিন নেই, সচেতনতা নেই, এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরা। ভারতে এবার গোষ্ঠী সংক্রমণ শুরু, জানিয়ে দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 14 জুলাই 28,498 আক্রান্ত, 15 জুলাই 29,429 আক্রান্ত, 16 জুলাই বেড়ে হল 32,695, 17 জুলাই একদিনে 34,956, 18 জুলাই একদিনে 34,884, 19 জুলাই একদিনে 38,902। এর থেকেই স্পষ্ট দেশের কোনায় কোনায় স্পিড বাড়িয়েছে করোনা। ইতিমধ্যেই কেরল সরকারের দাবি তিরুবনন্তপুরমের উপকূল এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এবার আশঙ্কা আরও বাড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভিকে মঙ্গা বলেন, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা 30,000 ছাড়াচ্ছে। এটা দেশের পক্ষে খুবই উদ্বেগের। গ্রামাঞ্চলেও এখন সংক্রমণ ছড়াচ্ছে, এটা খারাপ সংকেত। এটাই গোষ্ঠী সংক্রমণ। COVID cases in the country have crossed 10 lakh mark today, and the deaths have increased beyond 25,000. This is now exponential growth. Every time the number of cases per day is increasing. আক্রান্তের নিরিখে আমেরিকা, ব্রাজিলের পর তৃতীয় ভারত। আইএমএর দাবি সংক্রমণের এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন। দিল্লিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশের প্রত্যন্ত এলাকা এখন করোনার হটস্পট হতে চলেছে। This is now spreading to areas which were hitherto not, known that there will be many cases over there. In south states of the country, for example, Kerala and Karnataka, and even in Bengal and northeast, and the cases are increasing by leaps and bounds, and this is a bad sign. It shows that it is now a community spread. ভয় ধরাচ্ছে আইএমএর দাবি, একেই ভ্যাকসিন নেই, তার উপর গোষ্ঠী সংক্রমণ। গ্রামাঞ্চলে কেন সংক্রমণের বাড়বাড়ন্ত? যেভাবে জোর করে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো চালিয়ে গেল,
11ই মার্চ WHO প্যান্ডেমিক ঘোষণা করার পরেও যেভাবে সব কিছু চালু রাখলো, যেভাবে কোনো রাজ্যের সাথে কথা না বলে হঠাৎ করে মাত্র 4 ঘন্টার নোটিশে লকডাউন করলো, এবং যেভাবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সম্বন্ধে সঠিক পদক্ষেপ না নিয়ে জোর করে বিভিন্ন রাজ্যে তাদের পাঠিয়ে দিল, তার করুণ পরিণতি হচ্ছে ভারতবর্ষ আজকে সারা পৃথিবীতে করোনার সংখ্যার নিরিখে 3য় স্থানে পৌঁছে গেছে। শুধু পরিকল্পনার অভাবই নয়, সচেতনতার অভাবকেও দায়ী করেছেন চিকিৎসকরা। মানুষের মধ্যে কি সচেতনতা এখনো সেভাবে গ্রো করেনি? এখনো কিন্তু আমাদের চেম্বারে ঢোকার সময়তে আমরা যখন বারবার বলে দিচ্ছি যে বাইরে যে মাস্ক না খুলবেন না, সবসময় মাস্ক পরে থাকবেন, কোথাও হয়তো এই সচেতনতা চাপিয়ে দেওয়ারও কিছু প্রয়োজন আছে। যদিও এত কিছুর পর গোষ্ঠী সংক্রমণ মানতে নারাজ ICMR থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাদের দাবি, নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, গোষ্ঠী সংক্রমণ যদি হয়ও তাহলে বলতে আপত্তি কোথায়? গোষ্ঠী সংক্রমণ হলে তো ভয় বাড়বে, সচেতনতা বাড়বে। করোনা মোকাবিলায় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা। আরও বাড়াতে হবে কোভিড টেস্ট, কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি চালাতে হবে। করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বলে মানতে নারাজ রাজ্য। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এরই মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 17 জুলাই শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্র সচিব NS নিগমকে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। চিঠিতে কলকাতা, হাওড়া ও 2 চব্বিশ পরগনার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং হুগলিও করোনার হটস্পট হয়ে উঠছে বলে উল্লেখ করা হয়। রাজ্যে জাতীয় গড়ের থেকে অনেক কম করোনা পরীক্ষা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি মোকাবিলায় চিঠিতে রাজ্যকে একগুচ্ছ নির্দেশও দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব। রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। দৈনিক প্রতি 1,14,000 জনের কোভিড পরীক্ষা করাতে হবে। আক্রান্তের হার যাতে 10% বেশি না হয় সেদিকে নজর দিতে হবে। মৃত্যুর হার 1% নিচে রাখতে হবে। কন্টেনমেন্ট জোনে কড়া নজরদারি চালাতে হবে। কড়াকড়ি মানতে হবে বাফার জোনেও। আক্রান্তদের সংস্পর্শে আসা 80% ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। করোনা আক্রান্তের সংস্পর্শে এলে 72 ঘন্টার মধ্যে কোয়ারেন্টিনে পাঠাতে হবে। কেন্দ্রের চিঠি সত্ত্বেও করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে বলে মানতে নারাজ রাজ্য প্রশাসন। আমরা প্রস্তুত রয়েছি। আজকে আমি আপনাদের কাছে কতগুলো ইনফরমেশন দেব যাতে আপনারা বুঝতে পারবেন যে কোভিডের থেকে বেশি স্পিড আমাদের। আমি আবার বলছি, যে স্পিডে কোভিড বাড়ছে তার থেকে বেশি স্পিডে আমরা কিন্তু আমাদের ব্যবস্থাপনা বাড়াচ্ছি। রাজনৈতিক মহলের মতে স্বাস্থ্যমন্ত্রকের চিঠিকে ভালো চোখে দেখছে না নবান্ন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যে যখন সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে বাংলাকে কড়া চিঠির পেছনে বিজেপির রাজনীতিই দেখছে তৃণমূল শিবির। নিউজ 18 বাংলা। ব্লাড গ্রুপের পার্থক্যে করোনা হানার কোনো সম্পর্ক নেই, বিভ্রান্তি দূর করে সতর্ক করলেন বিজ্ঞানীরা। ক্রনিক রোগ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই সব কারণে খুব সহজেই শরীরে বাসা বাঁধতে পারে করোনা। কিন্তু ব্লাড গ্রুপের তারতম্য কি করোনার প্রভাব নির্ভর করে? এ নিয়েই দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা। বেশিরভাগেরই মত, রক্তের গ্রুপের সঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার কোনো যোগসূত্র নেই। সম্প্রতি স্পেন ও ইতালিতে এ নিয়ে গবেষণা চালান একদল বিজ্ঞানী। 1900 করোনা আক্রান্ত ও 2300 সুস্থ মানুষের মধ্যে চলে রক্তের ব্লাড গ্রুপ নিয়ে পরীক্ষা। সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে গবেষণার রিপোর্টে উল্লেখ, 100% মধ্যে এ গ্রুপের রক্তে সংক্রমণের সম্ভাবনা 45%। বাকি 3 ব্লাড গ্রুপ ও, বি এবং এবি মিলিয়ে সংক্রমণের সম্ভাবনা 65%। কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছেন ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও কলম্বিয়া প্রেস বাই ট্রিন হাসপাতালের গবেষকরা। সম্প্রতি একই বিষয়ে প্রায় 10,000 করোনাক্রান্ত রোগীর ওপর চলে গবেষণা। তাতেই উঠে এসেছে এ গ্রুপের রক্তে সংক্রমণের হার সামান্য বেশি, ও গ্রুপের রক্তে সংক্রমণের হার নামমাত্র কম। তাই ব্লাড গ্রুপের পার্থক্যের সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার কোনো যোগসূত্র নেই বলেই দাবি বিজ্ঞানীদের। সংক্রমণের ক্ষেত্রে এমন কিছু নেই যে আমার শরীরে ওই পার্টিকুলার ব্লাড গ্রুপ ভাইরাসটাকে আটকে দিতে পারে। তা
তাহলে সেটা একদম হয়ে গেল যে আমি এই ব্লাড গ্রুপ বলে আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো যে আমি ওটার কোনো জায়গা একেবারেই নেই। সেটা এই স্টাডিগুলো আবার প্রমাণ করলো। বিভিন্ন জনের বিভিন্ন ব্লাড গ্রুপ কেন, রক্তের পার্থক্যের কারণ এখনো বিজ্ঞানীদের কাছে প্রায় অজানাই। 1901 সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন নোবেলজয়ী প্যাথোলজিস্ট কার্ল ল্যান্ডস্টিনার। বিজ্ঞানীদের মতে ব্লাড গ্রুপ নয়, আগে থেকেই কোনো রোগে আক্রান্ত হওয়া, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়া কিংবা বয়স, প্রধানত এরই উপর নির্ভর করে করোনা সংক্রমণের সম্ভাবনা। আমি যখন সংক্রমিত হলাম তখন কি আমার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ব্লাড গ্রুপের জন্য? দেখা যাচ্ছে তাও নয়, কারণ অন্যান্য ডিটারমিনিং ফ্যাক্টর অনেক বেশি আছে, যেখানে কোমরবিডিটি, আমরা বারবার বলছি, ডায়াবেটিস, বয়স ইটসেলফ, হাইপারটেনশন, কিডনি ডিজিজ। তাই আপাতত বিজ্ঞানীদের দাবিতেই স্পষ্ট, রক্ত নয়, করোনার মোকাবিলায় সচেতনতাই একমাত্র ঢাল। নিউজ 18 বাংলা। অন্ধকারে আশার আলো, সোমবার থেকে দিল্লির এইমসে শুরু কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। ভারতীয় টিকার দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছে বিশ্ব। কোভিড-19 ভ্যাকসিনের দৌড়ে আরও এক কদম এগোলো ভারত। সোমবার থেকে দিল্লির এইমস হাসপাতালে দেশে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া শুরু। শনিবারই মানবদেহে টিকা প্রয়োগে ছাড়পত্র দিয়েছে হাসপাতালের এথিক্স কমিটি। দিল্লি এইমসে হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া শুরু। দিল্লি এইমসে কোভ্যাক্সিনের ট্রায়াল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সঙ্গে ভারত বায়োটেকের যৌথ উদ্যোগ। আশার আলো দেখাচ্ছে কোভ্যাক্সিন। দিল্লি এইমস সহ দেশের 12টি প্রতিষ্ঠানে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল হবে। ইতিমধ্যে রোহতক, পাটনা সহ একাধিক প্রতিষ্ঠানে হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া শুরু হয়েছে। দেশজুড়ে ফেজ 1 ও 2 পর্যায়ে হিউম্যান ট্রায়াল। প্রথম ধাপের জন্য 375 জন ভলান্টিয়ারকে চিহ্নিত করা হবে। তার মধ্যে সর্বোচ্চ 100 জন ভলান্টিয়ার নেবে দিল্লির এইমস। ফেজ 1 ও 2 মিলিয়ে ধাপে ধাপে 1000 ভলান্টিয়ারের মধ্যে কোভ্যাক্সিনের ট্রায়াল হবে। ইতিমধ্যে এইমসে ভলান্টিয়ারের জন্য আবেদন জমা হতে শুরু করেছে। কোনো কোমরবিডিটি নেই, করোনায় আক্রান্ত হননি, সম্পূর্ণ সুস্থ এমন 18 থেকে 55 বছর বয়স্ক ভলান্টিয়ারকে চিহ্নিত করা হচ্ছে। সোমবার থেকেই দিল্লির এইমসে শুরু ভলান্টিয়ারদের স্বাস্থ্য পরীক্ষা। ভারত বায়োটেকের দাবি, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে ইঁদুর ও খরগোশের ওপর কোভ্যাক্সিনের পরীক্ষামূলক প্রয়োগ সফল। তারপরই ভারতীয় টিকার হিউম্যান ট্রায়ালে অনুমতি দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI। বিশ্বজুড়ে চলছে করোনা ভ্যাকসিন আবিষ্কারের প্রতিযোগিতা, সেখানে অন্যতম দাবিদার ভারতও। করোনার জেরে কর্মীতে টান, নজরদারির জন্য এবার ড্রোনের সাহায্য নিচ্ছে দক্ষিণ পূর্ব রেল। ড্রোনের মাধ্যমেই রেলের সম্পত্তিতে নজর রাখছে RPF। করোনা আবহে সংকট, কম কর্মী, এই পরিস্থিতিতে ড্রোনকে অস্ত্র করে নজর রাখছে রেল। নিয়মিত ট্রেন চলাচল বন্ধ থাকলেও স্পেশাল ট্রেন পরিষেবা চালু আছে। এছাড়া মাঝে মধ্যেই চলাচল করছে শ্রমিক স্পেশাল ট্রেন। প্রতিদিন রেলের কর্মীদের নিয়ে যাতায়াত করছে স্টাফ স্পেশাল। তবে ভারতীয় রেলে এখন সবচেয়ে বেশি যাতায়াত করছে পণ্য পরিবহনের জন্য বিশেষ ট্রেন। এই পরিস্থিতিতে স্টেশন, গুডস শেড, লাইন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজে নজরদারিও প্রয়োজন। কিন্তু করোনার কারণে পূর্ণ মাত্রায় কর্মী দিয়ে কাজও সম্ভব নয়। এই পরিস্থিতিতে নজরদারির কোনো ফাঁক না থাকে, সেই কারণেই সাহায্য নেওয়া হচ্ছে ড্রোনের। দক্ষিণ পূর্ব রেলের 4 ডিভিশন খড়গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচি ডিভিশনের সর্বত্র মোতায়েন করে রাখা আছে এই ড্রোন। ড্রোন দিয়ে সার্ভেলেন্স করা একান্ত জরুরি। তার কারণ হচ্ছে ড্রোনের সাহায্যে আমরা রিমোট লোকেশন থেকে অবজার্ভ করতে পারবো কোনো জায়গায় সিচুয়েশন কিরকম। RPF সূত্রে খবর, দিন ও রাতে ড্রোন ওড়ানোয় কোনো সমস্যা নেই। একটি নির্দিষ্ট জায়গা থেকে 2 কিলোমিটার এলাকা স্পষ্ট এবং পরিষ্কারভাবে দেখা যায়, বিশেষ করে রেল লাইন, রিলে রুম, গুডস শেডে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।